লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের প্রয়োজনের প্রিয়জনেরা। অফিসে ঢুকতে এখন প্রতিদিনই 11টা বেজে যায় পৃথার, তাই রাত 8টা অবধি কাজ করতে হয় তাকে। এক দিন তো 8:30টাও বেজে যায় অফিস থেকে বেরোতে। বেসরকারি অফিস, রক্ত নিংড়ে কাজ করিয়ে নেয় এরা। 9-10 ঘন্টা এখানে প্রত্যেককেই কাজ করতে হয়। 10টা থেকে ওয়ার্কিং আওয়ার্স শুরু হয়, কিন্তু এই কদিন 10টার মধ্যে অফিসে ঢোকা পৃথার পক্ষে অসম্ভব। একটা মানুষ পৃথার পথে বসে থাকে হাসপাতালে, পৃথার বাবা। 3 দিন আগে ঘটেছিল দুর্ঘটনা। বাস থেকে নামতে গিয়ে পড়ে গেলেন অলোকেশ বাবু। বয়স্ক মানুষ, 70 বছর বয়সটা কি কম কথা নাকি? আর এই বয়সে পড়লেই অস্থিভঙ্গ অবধারিত। সন্ধেবেলা অফিস থেকে ফিরছিল পৃথা। বাস থেকে নেমেই দেখে একপাশে বিরাট জটলা। এমনিতেই পাড়াটা খুব শান্ত, তাই অনেক লোকজনকে ওভাবে জমায়েত হয়ে হইচই করতে দেখে কৌতূহল হলো ওর। নিছক কৌতূহল বশতই এগিয়ে গেল পৃথা। লোকজন একবার ভিড় করে দাঁড়ালে তাদের সরিয়ে উকি দেওয়া ভীষণ মুশকিল, কিন্তু এক্ষেত্রে সেটা হলো না। তাকে দেখে ভিড়টা একটু হালকা হয়ে গেল। একটু অবাক হলো পৃথা, কিন্তু এরপর যা দেখল পৃথা তাতে ওর মনে হলো এক্ষুনি হয়তো মাথা ঘুরেই পড়ে যাবে। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর ওই হাড়হিম করা দৃশ্য, প্রায় পড়েই যাচ্ছিল পৃথা। কোনো ক্রমে সামলে নিল। ভিড়ের কেন্দ্রস্থলে মধ্যমণি হয়ে বসে আছেন তার বাবা। পাড়ার একটি ছেলে বলল, ফোন করেছিলাম দিদি। অচেনা নম্বর দেখে ধরেননি নাকি বাসের মধ্যে ঠিক শুনতেই পাননি? আসলে আপনার বাবার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, তাই কাকুর কাছ থেকে নম্বরটা জেনে আমি আমার ফোন থেকেই। পৃথা একবার তাকিয়ে দেখল ছেলেটাকে। না, চেনে না ও। আর কটা লোককেই বা চেনে? এই তো 1 বছর হলো এখানে নতুন ফ্ল্যাট কিনে এসেছে ওরা। কাকুকে কি আমরা ফ্ল্যাটের ওপরে তুলে দিয়ে আসবো আজ? ছেলেটি জিজ্ঞাসা করল। রাত 8টা বেজে গেছে, কাল সকালে নিয়ে যাবেন কাকুকে হাসপাতালে? ছেলেটি আবারও বলল। বাজারের ছোট ব্যাগটা আঁকড়ে ধরে পা ছড়িয়ে বসে আছেন পৃথার বাবা। ও জানে এতে মাংস আছে। কয়েকদিন ধরেই মাংস খাবার বায়না জুড়েছিলেন তিনি। মাংস খেতে খুব ভালোবাসেন তিনি। ছোটবেলা থেকেই দেখেছে পৃথা, অনেক অভাবের মধ্যেও প্রতি রবিবার বাবা মাংস নিয়ে আসতেন। অনেক সময় লুচিও হতো মাংসের সঙ্গে। বাবার দিকে তাকিয়ে দেখল পৃথা। ভয়ে আর যন্ত্রণায় কুঁকড়ে গেছেন বাবা। কথা বলতে বলতে আমার সঙ্গে নামছিলেন কাকু বাস থেকে। তখনই মনে হয় বাসের পাদানিতে পাটা আটকে গিয়ে। বিশ্বাস করুন, আমি বারবার কথা বলতে বারণ করেছিলাম কাকুকে। ছেলেটি খুব অপরাধী মুখ করে বলল। পৃথা জানে অত্যধিক কথা বলেন তার বাবা, কিন্তু এখন একেবারে বোবা হয়ে গেছেন। তুমি একটু বসো এখানেই। বাবার হাত থেকে মাংসের ব্যাগটা নিয়ে বলল পৃথা। তারপর ছেলেটির দিকে তাকিয়ে বলল, আপনি একটু দাঁড়ান আমার বাবার কাছে, আমি আসছি 10-15 মিনিটের মধ্যে। ছেলেটি বলল, আচ্ছা। ঘরে ঢুকেই মাংসটা ফ্রিজে তুলতে তুলতে মাকে রেডি হয়ে নিতে বলল পৃথা। তাড়াতাড়ি শাড়ি পরে নাও মা, এক্ষুনি বেরোতে হবে। বেগুনি করেছি জানিস আজকে। তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। এখন আবার কোথায় বেরোবো? তোর বাবা মাংস আনতে বেরিয়েছে অনেকক্ষণ, এখনো ফিরল না। মানুষটা সেই একই রকম রয়ে গেল। কোথায় দাঁড়িয়ে কার সঙ্গে গল্প জুড়েছে দেখো নিশ্চয়ই। পৃথার মা বলল। আলমারি লকার খুলে মেডিক্লেম কার্ডটা খুঁজছে পৃথা। এত কথা বলে সময় নষ্ট করো না মা, পৃথা মাকে বলল। একটা শাড়ি জড়িয়ে নাও, এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে বাবাকে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাড়াতাড়ি শাড়িটা জড়িয়ে নাও। কি বলছিস? আতকে উঠলেন পৃথার মা। কান্নায় জড়িয়ে গেল তার গলা। পৃথা বলল, কান্নাকাটি করে সময় নষ্ট করো না মা, এখন মাথা ঠান্ডা করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। টাকাও তো তেমন নেই বাড়িতে। হতাশ হয়ে দেখল পৃথা। কদিন আগেই বাতিল হয়েছে 500 আর 1000 টাকার নোট, নয়তো টাকা থাকে তার কাছে। ফোন করতে হবে এক্ষুনি ম্যানেজারকে। একটা ট্যাক্সি আর অফিস থেকে টাকা পয়সা নিয়ে গৌতম দাকে এক্ষুনি পাঠাতে বলতে হবে। নিশ্চয়ই আছেন এখনো গৌতম দা, অনেকক্ষণ থাকেন ওনারা।
মোবাইল বার করে আগরওয়াল সাহেবকে ফোন করল পৃথা। অসহ্য লাগে ওর লোকটাকে, কিন্তু এখন প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, সে তো দিতেই হবে মিস ব্যানার্জি। আপনারা সব গোয়েলজির কাছের লোক আছেন কি না? উনি বলে দিয়েছেন সব কুছ। শালা, মনে মনে বলল পৃথা। এত কিছুর মধ্যেও চিমটি কেটে কথা বলা চাই লোকটার? পরক্ষণে জিভ কাটল। ছি ছি, যতই হোক পিতৃতুল্য লোক, আর স্বভাব চরিত্র জাস্ট কোনো কথা হবে না। মিটিংয়ের সময় এই লোকটার পাশে বসে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে পৃথা। নে চল, আমি রেডি হয়ে গেছি, মা বলল। কোথায় বসিয়ে রেখেছিস তোর বাবাকে? ওই মন্দিরটা আছে না, ওর চাতালে। তা তোর অফিসের গৌতমবাবু ঠিক আসবেন তো? আসবেন মা। রাস্তা দিয়ে হেঁটে আসার সময় বাড়িতে ঢোকার আগে গোয়েলজিকে সব ইনফর্ম করে দিয়েছিলাম। উনি বলে দিয়েছেন আগরওয়ালজিকে। আমি শুধু ট্যাক্সি নিয়ে গৌতমদাকে আসতে বলে দিলাম। অলোকেশ বাবুকে দেখেই হাউমাউ করে উঠেছেন পৃথার মা। আবার একটা বিপদ বাঁধালে তো। কি দরকার ছিল তোমার বাজারে যাবার? যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন চুপ করে দাঁড়াও না মা। তারপর ছেলে দুটোর দিকে তাকিয়ে পৃথা বলল, আপনারা এবার বাড়ি যান। না দিদি, ছেলে দুটো বলল, কাকুর যতক্ষণ না একটা ব্যবস্থা হচ্ছে আমরা কোথাও যাচ্ছি না। ওনারা আসবেন তো? গোয়েলজির কথার খেলাফ হয় না, মনে মনেই বলল পৃথা। কারণ এদের সে কথা বলে কোনো লাভ নেই। ওরা এভাবে ওদের রাস্তায় একা ফেলে দিয়ে যাবে না। মানুষের এইটুকু বিবেক তাহলে অবশিষ্ট আছে এখনো। ভালোই লাগলো পৃথার। মিনিট 20 মধ্যেই গৌতমদা এসে গেলেন ট্যাক্সি নিয়ে। আপনিও যাবেন বৌদি? হ্যাঁ চলুন। উঠে পড়ুন ব্যানার্জিদা। চাগিয়ে ধরে ট্যাক্সিতে তোলার সময় অলোকেশ বাবু যন্ত্রণায় কোকিয়ে উঠলেন। শেষমেশ কপালে আজ এই দুর্গতি লেখা ছিল আপনার। গোয়েলজির অফিসেই চাকরি করতেন তিনি, কাজেই অনেকেই তাকে চেনে। সকলের আদরের ব্যানার্জিদা ছিলেন পৃথার বাবা। বাবার চাকরিটা পেয়েছে পৃথা, কিন্তু সকলের মনে তার বাবার যে জায়গাটা ছিল সেটা অধিকার করতে পারেনি পৃথা। বাবার মতো এত সহজে কারো সঙ্গে মিশতে পারে না সে, অথচ ও কি বাবার চেয়ে আরো সহজ সরল ছিল? গোয়েলজির ব্যক্তিগত সচিব ছিলেন পৃথার বাবা, কিন্তু এখন বড় একটা অফিসে আসেন না তিনি। এখন সব গোয়েলজির ছেলেই অর্থাৎ ছোটবাবুই দেখেন। পৃথা লক্ষ্য করেছে কারো সঙ্গে বেশি মেলামেশা তিনি পছন্দ করেন না। তিনি কি ভাবেন কে জানে? কনফিডেন্সিয়াল ইনফরমেশন বলে ফেলবে পৃথা, নাকি তার ক্রেডিট কার্ডের সব তথ্য যে পৃথার কাছে থাকে সেজন্য কি তার মনে এত ভয়? এই যে গৌতম তাকে নিয়ে যাচ্ছে, এখন উনি নিশ্চিতভাবে ভাবছেন সে হয়তো গৌতম বাবুকেই বলে দিল ক্রেডিট কার্ডের সব তথ্য। মনে মনে হাসল পৃথা। এজন্য ফেসবুক অ্যাকাউন্টও খোলেনি পৃথা। অফিসেও গাম্ভীর্যের মুখোশ পরে থাকে সব সময়। আর সবাই কি ভাবে? পৃথা অহংকারী, তেল মারছে ছোটবাবুকে। যে যা ভাবে ভাবুক, ওর কিছু যায় আসে না। এই চাকরিটার জন্য সবকিছু সইতে পারবে সে, শুধু নিজের সম্মানটা থাকলেই হলো। নিজের কাছে নিজে পরিষ্কার থাকাটাই বড় কথা। রাস্তায় রাস্তায় ঘুরেছে পৃথা, অফিসে অফিসে। সরকারি চাকরির পরীক্ষা দিতে দিতে জীবনের 30টা বছর পার করে ফেলেছিল। না, কেউ চাকরি দেয়নি তাকে। তার খামখেয়ালি বাবা এক টুকরো জমি কিনে রাখেননি কোথাও। কি করে ভাড়া দেবে বাড়ির, এই সব চিন্তা কুড়ে কুড়ে খেত তাকে। এই চাকরিটা ওর শেষ ভরসা, একমাত্র অবলম্বন, বেঁচে থাকার জন্য প্রয়োজন। একই কি করছেন গৌতমদা? পৃথার বাবার জুতোটা খুলে দিচ্ছেন তিনি। অফিসের অ্যাকাউন্টস বিভাগে বেশ উচ্চ পদে কাজ করেন ভদ্রলোক। পৃথা যার পরনাই অপ্রস্তুত। তাতে কি হয়েছে? উনি তো আমার বাবারই মতো। জুতোগুলো না খুলে দিলে এক্সরেটা হবে কি করে? এসব প্রসিডিওর কমপ্লিট না হলে যে ভর্তি করা যাবে না। তুমি ফোনে কথা বলছিলে, ছোটবাবু ফোন করেছিলেন? মাথা নাড়ল পৃথা। তিনি এখন দিল্লিতে। বাবার কাছ থেকে শুনেছেন কি কিছু? সেজন্যই তো বাধ্য হয়ে ফোনটা ধরতে হলো। অন্য কেউ হলে কি আর? স্বগতোক্তি করল পৃথা। পৃথার বাবার মুখে একটু খুশির ঝিলিক। ছোটবাবু ফোন করে খবর নিচ্ছিলেন বুঝি? অলোকেশ বাবুর চাকরি জীবনের শেষ দিকে এই ছোটবাবুর সঙ্গে তার মতানৈক্য লেগেই থাকত, কিন্তু পৃথা বুঝে নিয়েছিল এনার সঙ্গে আপোষ করে চলতে হবে। আর ভুল করবে না পৃথা।
একদিন কলেজের এমনকি ইউনিভার্সিটির প্রফেসরদের সঙ্গে মুখে মুখে তর্ক করেছিল পৃথা। কি না, ওই ৮০-র দশকে ইংরেজি তুলে দেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল। যত সব ফালতু সেন্টিমেন্ট, আর যেটা হয়ে গেছে অতীত, সেটা নিয়ে কোনো মানে হয় তর্ক করার? খামোখা লোকের আক্রোশে পড়ে গিয়েছিল। পৃথা এখন নিজের সুবিধা মতো চলতে বুঝে গেছে। যাদের সমর্থন করে এত কাণ্ড, তারাই বা করল কি? এটা পরিবর্তন? যাকে পারত তাকেই বোঝাতো পৃথা পরিবর্তনটা খুব দরকার। তাতে যদি সিঙ্গুরে কারখানা না হয়, হবে না। টাটার সহযোগী হিসেবে ছোট বাবুও তো বিনিয়োগ করেছিলেন কয়েক লক্ষ টাকা। যাকে যাক, সে আর কোনো ঝামেলায় যেতে চায় না। পৃথার এই ভোলে ভালা বাবাও কি বুঝে যায়নি প্রয়োজনের সব ইকুয়েশন? ছেলে নয়, মেয়েই দেখবে তাকে, এটাই বাস্তব। মেয়েকে একেবারেই পছন্দ করতেন না তিনি, কারণ মেয়ে সাধারণ আর ছেলে মেধাবী। মেধাবী ছেলেকে নিয়ে গর্বের শেষ ছিল না তার। পৃথার লেখাপড়া নিয়ে তার কোনো আগ্রহ ছিল না। এমনকি পৃথা ঘরে বসে পড়লেও যেন ঘোরতর আপত্তি তার। কি হবে মেয়ে মানুষের এত লেখাপড়া করে? আর ওই তো মাথা মোটা মেয়ে, হাতের লেখাটা পর্যন্ত হতকুচ্ছিত। তার চেয়ে মায়ের সঙ্গে হাতে হাতে রান্নার কাজ করে রান্নাবান্না শিখে নাও, দেখো যদি পাও স্বামীর ভালোবাসা। রূপেরও তো ওই ছিরি। রবি ঠাকুরও তো লিখে গেছেন, বাসনার সেরা বাসা রসনায়। আসল কথা হলো ছেলে দেখবে, মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। তাদের জীবনে যে উল্টোটা ঘটে যাবে সে তো আর তখন ভাবেননি তারা। যদিও আশেপাশে এমন ঘটনা আকছার দেখা যায়, তবু পৃথা দেখেছে বৃদ্ধাবস্থায় পুত্র সন্তান সব দায়িত্ব পালন করবে, এই বিশ্বাসে অটল গোটা সমাজ। মায়েরও বোধহয় সেই একই মত ছিল। রসুন ছাড়াতে গিয়ে, মশলা বাড়তে গিয়ে হাত জ্বালা করলে মাকে যদি বলতো পৃথা, তিনি মোটেও পাত্তা দিতেন না। বলতেন, কি ভাবিস তুই? দাদার মতো বই মুখে নিয়ে বসে থাকলেই ওই রকম রেজাল্ট করতে পারবি তুই? এখন মায়ের মত সম্পূর্ণ ভিন্ন। পাশের ফ্ল্যাটের কাকিমাকে সেদিন বলছিল মা, জানো ছায়া, মেয়েকেই তো সেভাবে দেখতে পারিনি, নয়তো লেখাপড়ায় আমার ছেলের চেয়ে মেয়ে অনেক। আসলে সব সমস্যারই কেন্দ্রবিন্দু হলো টাকা, সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। বাড়ি ভাড়া চেকটা যখন পৃথার দাদা তার বাবার হাতে তুলে দিচ্ছিল, তখনই লক্ষ্য করেছিল পৃথা, বৌদির চোখ দুটো জ্বলে উঠেছিল। তারপর এটা সেটা নিয়ে স্বামীর সঙ্গে নিত্য ঝগড়া, কানে আসতো ওদের সবারই। টাকা পেলে সবচেয়ে যেমন আনন্দ হয় মানুষের, তেমনি দিতে হলেই সম্পর্ক নষ্ট হতে বোধ হয় বেশি সময় লাগে না। চলো পৃথা, ফর্মটা ফিল আপ করে দাও, তারপর বেডে দিলেই। গৌতমদা বলল। হাসপাতালের কাজ মিটিয়ে যখন বাইরে বেরোলো ওরা, ঘড়িতে তখন রাত প্রায় 1টা। এত রাতে রাস্তায় সে কোনোদিন বেরোয়নি। রাত 9:30 বেজে গিয়েছিল একদিন বাড়ি ফিরতে। তাতেই কি চরম অশান্তি। ট্যাক্সি ডাকলেন গৌতমদা। কয়েকটা মাতাল অসভ্য ছেলে গাড়ি চালিয়ে যাচ্ছিল, কটূক্তি করল ওদের দেখে। তেড়ে যাচ্ছিলেন গৌতমদা। পৃথা নিষেধ করল, চেপে যান দাদা। অবাক হয়ে তাকালো গৌতমদা। কি বলছো, চেপে যাব? খুব সামান্য কথাতেও রেগে যায় পৃথা। অনেক সময় কথা কাটাকাটিও করে ফেলে, কিন্তু এখন মাথা ঠান্ডা রাখতে হবে, ভীষণ প্রয়োজন। এমন একটা গল্প লিখি যদি, নায়িকা জেঠা নয় স্বার্থত্যাগী। তোমরা খুব রুষ্ট হবে কি? লেখক কি তবে ব্যর্থ? সবটা ফাঁকি? তোদের বড় জামাইবাবু হাসপাতালে ভর্তি, জানিস? আমরা খুব বিপদের মধ্যে আছি রে। কথাগুলো সকালে বিছানায় শুয়েই শুনতে পেল পৃথা। মা কাকে ফোন করছে? বড় মামাকে। ফোনে কথা বলতে বলতে কি কেঁদে ফেলছেন মা? কোনো লাভ নেই, মনে মনে বলল পৃথা। তোমার ভাই বোনেরা যেদিন উন্মুখ হয়ে বসে থাকতো তোমার আশায়, সেই দিনটা চলে গেছে মা। ওদের আর বড় জামাইবাবুকে কোনো প্রয়োজন নেই, ওরা আজ প্রতিষ্ঠিত। তাছাড়া তোমার ছেলে আর ছেলের বউ এখন ওদের পরম আত্মীয়। সফল মানুষকেই সবাই চায় মা। এছাড়া ওদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পৃথা। লোকে বলবে, নিন্দেও করতে পারে, বিয়ে হয়নি আপনাদের দিদির মেয়ের। দীর্ঘ নিঃশ্বাস ফেলল পৃথা। আত্মীয়দের কাছে সেই হয়তো সবচেয়ে অতিরিক্ত, অসহ্য, অপ্রয়োজনীয়। কিন্তু তোমাদের কি আমাকে ছাড়া চলবে মা? কাকা পিসিরা অবশ্য টাকা পেলেই খুশি,
ওইটাই যে বরাবর তাদের বর্দার কাছ থেকে পেয়ে এসেছে তারা। মাস পয়লা মাইনে পেয়েই পৃথার বাবা আগে টাকা পাঠিয়ে দিতেন দেশে তার মা ভাইদের। কিন্তু আর কি তুমি দিতে পারবে টাকা? হেই রে, টাকার কথায় মনে পড়ে গেল পৃথার। কিছু টাকা ব্যাংক থেকে আজ তুলে আনতেই হবে। যদিও বিরাট লম্বা লাইন এখন ব্যাংকে, তবে তাকে হয়তো তেমন কষ্ট করতে হবে না। কোম্পানির অনেকগুলো অ্যাকাউন্ট আছে ওখানে। স্নান করে তৈরি হয়ে চেক বই আর 500 টাকার নোটগুলো ব্যাগে ঢোকাচ্ছে পৃথা। মা সামনে এসে দাঁড়ালো। তুই আজ অফিসে যাবি না? যাব মা, অফিসে ঢোকার আগে একবার ব্যাংকে। ঘরে টাকা নেই মা। আজকে তাহলে আর তুই অফিস যেতে পারবি না। যা লাইন হচ্ছে শুনছি সকলের কাছে। দেখি। বেরিয়ে এলো পৃথা। ব্যাংকের গেটটা অল্প ফাঁক করা, বাইরে বিশাল লাইন। লাইনে দাঁড়িয়ে গা ঘিন ঘিন করে উঠল পৃথার। এরা কারা? বেশিরভাগ লোককেই কিরকম অদ্ভুত লাগছে পৃথার। আগে এতদিন ধরে তো ও আসছে, এই লোকগুলোকে তো কোনোদিন দেখেনিও। মিনিট 5 পর সিকিউরিটি লোকটিকে দেখতে পেল পৃথা। উকি দিয়ে দেখছে তাকে। এসে গেছেন দিদি, আসুন ভেতরে আসুন। রেডি হয়েছিল পৃথা। দ্রুত পদক্ষেপে ভেতরে ঢুকে গেল। পেছনের মৃদু গুঞ্জনটা তীক্ষ্ণ প্রতিবাদের রূপ ধরার আগেই। 500 টাকার নোট কতগুলো আছে দিদি? বেশি না ভাই, আমার কাছে মাত্র 35,000 টাকা আছে। 30,000 জমা দিয়ে দিন আপনার অ্যাকাউন্টে, আর 100 টাকার নোট 50টা দিয়ে দিচ্ছি। আপনি বসুন একটু। ওই পৃথা, তুই এখানে? কতদিন পর দেখা হলো তোর সঙ্গে, চিনতে পারছিস? হেসে প্রণাম করল পৃথা। তার বাবা বহুদিন আগে একটা চটকলে কাজ করতেন, সেখানকার ম্যানেজার। ভদ্রলোক স্নেহ করতেন পৃথাকে, প্রশংসা করতেন হয়তো তার চেয়েও বেশি। মেয়ে সুচরিতাকে বলতেন, পৃথাকে দেখো, দেখে শেখো। মা বাবা সব ভালো আছে? ঘাড় নাড়ল পৃথা। পুরনো লোক কারোর সঙ্গে দেখা হয়? হ্যাঁ রে, ওই ওদের সঙ্গে যোগাযোগ আছে এখনো। কার কথা বলছেন কাকু? আরে ওই যে তোকে প্রতি বছর পুজোর সময় জামা কিনে দিতেন। ও, সোমা কাকিমার কথা বলছেন? না, নেই, অনেকদিন কোনো খবর পাই না। মিথ্যে কথা বলল পৃথা। সোমা কাকিমা প্রায়ই আসতেন ধার চাইতে, তাই এই ফ্ল্যাটটা কেনার সময় আর ঠিকানাটা ও দেয়নি। একসময় সোমা কাকিমা বলতে পাগল ছিল পৃথা, তখন যে একেবারে জামা ছিল না ওর। একবার তো ক্লাবের পার্টিতে একটা ছেঁড়া জামা পরেই, পিঠের কাছে খুব সামান্যই ছিল ছেঁড়াটা, তবু কিভাবে যেন চোখে পড়ে গেল মিতাদির। বাঁচতে গেলে এসব ছোটখাটো মিথ্যে আর স্বার্থপরতার প্রয়োজন আছে বই কি। পৃথার বাবা না বুঝলেও পৃথা বোঝে। এতটা সেন্টিমেন্টাল হলে কি করে চলবে? তুই এখন কোথায় চাকরি করিস? মালিকের নাম কি রে? আগারওয়াল, আগারওয়াল। পৃথা কিছু বলার আগেই সিকিউরিটি লোকটি উত্তর দিয়ে দিয়েছে। তারপর পৃথার দিকে তাকিয়ে বলল, দিদি আসুন এদিকে। লোকটির পেছন পেছন বেশ খানিকটা দূরে সরে গিয়ে দাঁড়ালো পৃথা। তারপর 5,000 টাকা ব্যাগে ভরে সোজা বাইরে চলে এলো। একদিন এই ম্যানেজার কাকুকে দেখে, এমনকি তার মেয়েকে দেখেও ভয় ঠকঠক করে কাঁপত পৃথা। কিন্তু আজ এসব কথা অবান্তর। উনি কি ভাবছেন পৃথা আজও বালিকা, আর উনি সেই দোর্দণ্ড প্রতাপ? বেরোনোর আগে ওর কি একবার বলে আসা উচিত ছিল? বাবার কাছে শুনেছে পৃথা, কাকিমা এমনকি কাকুও বারবার অফিসে তাকে ফোন করতেন। কিন্তু এখন যদি আবার সেরকমটা করেন তিনি, মেনে নেবে পৃথার বস? একবার পেছন ফিরে কেউ আসছে কিনা দেখে নিয়ে দ্রুত পা চালালো পৃথা। নিজেই নিজেকে বলল, শিগগির, খুব শিগগির এই ভদ্রলোকের ছায়া থেকে এক্ষুনি পালাতে হবে তাকে। এনাকে এড়িয়ে এখান থেকে দ্রুত অনেক অনেক দূরে সরে পড়া এখন ভীষণ 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 প্রয়োজন। কালই বাবার অপারেশন হবে স্যার, কথা হয়ে গেছে ডাক্তারের সঙ্গে। আজ 5:30টার মধ্যে বেরিয়ে যাব। হসপিটালে গিয়ে সব সইসাবত করতে হবে। কাল কখন অপারেশন? দুপুর 12:30টার সময় স্যার। কাল সারাদিন থাকবো হসপিটালে, অফিসে আসবো না স্যার। একটা ব্যাপার ইয়াদ রাখবে পৃথা, ব্লাডের অ্যারেঞ্জমেন্ট যেন ঠিকঠাক থাকে, ওটাই আসল। হ্যাঁ স্যার, ম্যাডাম ঠিক করে দিয়েছেন। ডাক্তার বড়বাবু নিজে ঠিক করে দিয়েছেন। অনেক বড় হসপিটাল স্যার। তাছাড়া আমার ব্লাড গ্রুপ ওই একই আছে, কোনো ভয় নেই স্যার। কি বলেছেন ডক্টর? অপারেশন হয়ে গেলে মুভ করতে পারবে আপনার পাপা? না স্যার, অন্তত 2 মাস বেড রিডেন থাকতে হবে। বেড লাগানো হবে তো।
এখন একদম নড়াচড়া করা যাবে না, মাস 2 পর আবার হসপিটালে ভর্তি করতে হবে। ফির ওই প্লেট নিকালবে কি? মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি খেলে গেল পৃথার। মুচকি হেসে বলল, না, নিকলেবে না, ওয়াকার দিয়ে দাঁড় করাবেন ডক্টর। রেগে গেছেন ছোটবাবু। নিকালবে শব্দটি যে পৃথা ভেঙচি কেটে বলেছে সেটা উনি বুঝতে পেরেছেন। রাগে মুখটা থমথম করছে, ভয় পেয়ে গেছে পৃথা। এই চোখ দুটো ও চেনে। ম্যানেজার সাহেব সিলেক্ট করেছিলেন ওকে, বলেছিলেন মেয়েটার কনফিডেন্স আছে, একটু শিখিয়ে পড়িয়ে নিলেই হবে। বড়বাবু রাজি হয়ে গেলেও দিল্লি থেকে 1 সপ্তাহ পর যখন ফিরেছিলেন ছোটবাবু, তখন ঠিক এভাবেই তাকিয়ে দেখছিলেন পৃথাকে। তারপর এতগুলো বছর পর পৃথা কি ওভার কনফিডেন্ট হয়ে গেছে, তাই এতটা প্রগলভ? এই পরিস্থিতিতে বয়সে বছর 1.5 ছোট হলেও মালিক তো বটে। আপনার কাল মিটিং আছে 12টার সময়, মনে আছে তো স্যার? ম্যাডামকে অপারেশন হয়ে গেলেই জানিয়ে দেব স্যার। আপনাকে 4টের পরে ফোন করে জানিয়ে দেব। ছোট ম্যাডাম ভালো আছেন স্যার? এক নিঃশ্বাসে বলে গেল পৃথা। ছোট ম্যাডাম অর্থাৎ স্ত্রীর কথা বললে উনি যে বেশ খুশি হন, পৃথা এটা জানে। পৃথার দিকে তাকিয়ে হেসে ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আপনি যান, আমরা সবাই আছি আপনার সাথে। স্বস্তির নিঃশ্বাস ফেলে বেরিয়ে এলো পৃথা। আমরা সবাই আছি আপনার সাথে। এই কথা বলে তিনি আগেও আশ্বস্ত করেছেন পৃথাকে। যখন খুব একা লাগে, ওর মনে হয় কেউ নেই ওর চারপাশে, সব ফাঁকা, নিদ্রাহীন রাতে অথবা ক্লান্ত দ্বীপ্রহরে এই আশ্বাস বাণীটি তখন অনুরণিত হয় ওর সমস্ত দেহকোষের প্রতিটি অনুপরমাণুতে। অপারেশন ভালোভাবে মিটে গেল। সন্ধেবেলা অলোকেশ বাবুকে বেডে দেওয়া হলো। একটা বড় কাজ আপাতত মিটল, কিন্তু পৃথা জানে জীবনের প্রয়োজন অনেক ব্যাপক, এর কোনো শেষ নেই। শেষ নেই অসুখ বিসুখের। একটা মিটলেই আরেকটা মুখ বাড়ায় ভূতের মতো। আচ্ছা, অসুখ কি মানুষের উচ্চাকাঙ্ক্ষার মতো, নাকি উচ্চাকাঙ্ক্ষাও আরও গভীর কোনো অসুখ? আরও চাই, আরও আরও অনেক অনেক টাকা, সুন্দর বাড়ি, আর আর টাকা ছাড়াও অনেক কিছু লাগে জীবনে। সেলাই কাটার পর হসপিটাল বাড়ি করার সময় দরকার হবে বলশালী কয়েকটা হাত। পৃথার ফ্ল্যাট 3 তলায়, কোনো লিফট নেই। তখন ওই মন্দিরে বসে থাকা ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা যে ছেলেগুলোকে দেখলে বিরক্ত হয় পৃথা। তাদের সামনে গিয়ে দাঁড়াবে নির্লজ্জের মতো, মিনতি করে বলবে ঠিক, না বলতে পারবেই না ওরা, এমন করে বলবে যেন ওরাই ওর সবচেয়ে প্রিয়জন। এভাবে কত বিরক্তিকর মুখ প্রয়োজনের সময় প্রিয়জন হয়ে ওঠে, আবার কত প্রিয়জন আড়াল থেকে লক্ষ্য করে প্রয়োজনের সময়। এরা কারা? আত্মীয়, বন্ধু? আত্মীয় বন্ধুরা বোধহয় সুসময় বেশি থাকে, আর বিপদের বন্ধু? ছোটর থেকে শুনে আসছে পৃথা মা বলতেন, যার কেউ না থাকে তার ভগবান থাকে। পৃথা জিজ্ঞাসা করত, কিভাবে মা? ভগবান যে সামনেই আসে না। কাউকে, এমন কাউকে পাঠিয়ে দেন তিনি যে বাড়িয়ে দেবে সাহায্যের হাত। হ্যাঁ, সেই বিশ্বাসেই তো আত্মবিশ্বাসী হতে হয় আমাদের। স্নান ঘরে নিভৃতে ঝর্ণার তলায় দাঁড়িয়ে বেসুরো গলায় তাই কখনো সখনো গুনগুনিয়ে ওঠে পৃথা রবি ঠাকুরের সেই গানটি, আমি বিজন ঘরে নিশীথ রাতে, আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি? জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর গল্পটা যদি আপনাদের ভালো লাগে তবে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।